শহরের কৃত্রিম আলোর নিচে কত শত দীর্ঘশ্বাস চাপা পড়ে থাকে তার খবর কজনেই বা রাখে। আমরা প্রায়ই মানুষকে বিচার করি তার জীর্ণ শার্ট আর পকেটের শূন্যতা দিয়ে, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আপনার পাশের যে মানুষটিকে আজ আপনি তুচ্ছ বলে অবহেলা করছেন, কাল ভোরে সেই হয়তো পুরো শহরের ভাগ্য বিধাতা হয়ে সামনে দাঁড়াতে পারে। এটি আরিয়ান চৌধুরীর কাহিনী, যে নিজের ভালোবাসার টানে রাজকীয় বিলাসিতা ত্যাগ করে এক সাধারণ জীবন বেছে নিয়েছিল এবং তিল তিল করে সহ্য করেছে প্রিয়তমার লাঞ্ছনা। কিন্তু ধৈর্যের বাঁধ যখন ভেঙে যায়, তখন সত্যের প্রখরতায় বদলে যায় সবার চেনা পৃথিবী। এক বুক হাহাকার আর আড়ালে লুকিয়ে থাকা বিশাল এক সাম্রাজ্যের উত্তরাধিকারীর এই রোমাঞ্চকর উপাখ্যান শুরু হচ্ছে এখান থেকেই। রাত ছিল গভীর, মহানগরীর ঝলমলে রাস্তা, আকাশছোঁয়া সব দালান, আর তার মাঝে বইছিল হালকা ঠান্ডা বাতাস। কিন্তু সেই শহরেরই এক জনাকীর্ণ কোণে একটি ছোট ভাড়ার বাসা ছিল, যার দেওয়ালে কোনো নামী চিত্রকর্ম বা সাজসজ্জা ছিল না কোনো আভিজাত্যের ছাপ। দরজাটি ধীরে করে খুলে ভেতরে প্রবেশ করল আরিয়ান চৌধুরী। পরনে অতি সাধারণ পোশাক, হালকা ধুলো লেগে থাকা শার্ট আর হাতে ধরা একটি পুরনো জীর্ণ ব্যাগ। প্রথম দেখায় যে কেউ তাকে একজন সাধারণ জীবন সংগ্রামী যুবক বলেই মনে করবে, কিন্তু তার চোখ, সেই চোখে ছিল এক অদ্ভুত প্রশান্তি, যেন সেই নশ্বর পৃথিবীকে খুব কাছ থেকে দেখেছে আর এর অসারতা বুঝে নিয়েছে। সে নিঃশব্দে ঘরের ভেতর এলো, পা থেকে জুতো খুলল, আর যেই জলখাবার জন্য গ্লাসটি তুলল, তখনই পেছন থেকে এক কর্কশ ও তীক্ষ্ণ কণ্ঠস্বর ভেসে এলো। এসে গেছো তুমি? আরিয়ান ঘাড় ঘুরিয়ে তাকালো। দরজার কাছে দাম্ভিক ভঙ্গিতে দাঁড়িয়েছিল তার স্ত্রী তানিয়া মেহতা। পরনে ধবধবে সাদা দামি পোশাক, হাতে দামি স্মার্টফোন, মুখে অহংকারের ছাপ আর চোখে মুখে মাখানো হালকা ঘৃণা। কত রাত করলে? সময়ের কি কোনো জ্ঞান নেই তোমার, নাকি এভাবেই উদ্দেশ্যহীনভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াও? আরিয়ান কোনো পাল্টা জবাব দিল না, শুধু ঠোঁটের কোণে হালকা এক চিলটে হাসি ফুটিয়ে নিজের নজর নিচু করে নিল। অফিসে কাজ ছিল একটু, সে অত্যন্ত ধীর গলায় বলল। তানিয়া তাচ্ছিল্যের হাসি এসে উঠল। অফিস? তুমি আর তোমার অফিস! প্লিজ আরিয়ান, নিজেকে অন্তত এভাবে বোকা বানানো বন্ধ করো। তানিয়ার প্রতিটি বাক্য, প্রতিটি শ্লেষপূর্ণ শব্দ যেন আরিয়ানের হৃদয়ে সজোরে আঘাত করছিল, কিন্তু সে তবুও আশ্চর্য রকম শান্ত ছিল। খাবার রাখা আছে টেবিলে, খেয়ে লিও। তানিয়া তার দিকে না তাকিয়েই কথাটি বলল আর গটগট করে নিজের ঘরের দিকে চলে গেল। আরিয়ান কয়েক সেকেন্ড ওখানেই স্থির হয়ে দাঁড়িয়ে থাকল, তারপর অত্যন্ত ক্লান্ত পায়ে চেয়ারে বসে পড়ল। খাবার থালা সামনে সাজানো থাকলেও তার ক্ষুধা যেন আজ কোথাও হারিয়ে গিয়েছিল। সে পকেট থেকে তার পুরনো আমলের মোবাইলটি বের করল। স্ক্রিনটি বেশ কয়েক জায়গায় ভাঙা ছিল, কিন্তু অন করতেই সেখানে একটি মেসেজ উজ্জ্বল হয়ে ভেসে উঠল। স্যার, বোর্ড মিটিং আগামীকাল সকাল 9টায়, সব ধরনের ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। আরিয়ানের স্থির চোখ দুটি কিছুক্ষণের জন্য আরও নিথর হয়ে গেল। তারপর সে কোনো ফিরতি জবাব না দিয়েই ফোনটি বন্ধ করল এবং পুনরায় পকেটে রেখে দিল। এখনই সঠিক সময় নয়, সে মনে মনে নিজেকে বিড়বিড় করে বলল। ঠিক সেই মুহূর্তে ঘরের দরজায় হঠাৎ করে সশব্দে আওয়াজ হলো, ঠাক ঠাক। তানিয়া তড়িঘড়ি করে নিজের ঘর থেকে বাইরে এলো, আর দরজা খুলতেই তার বিরক্ত মুখটিতে তৎক্ষণাৎ একটি কৃত্রিম হাসি ফুটে উঠল। ওহো সায়েম, তুমি এসে গেছো। দরজায় দাঁড়িয়েছিল সায়েম, অত্যন্ত দামি রাজকীয় পোশাক, হাতে নামি ব্র্যান্ডের গাড়ির চাবি আর চোখে মুখে কৃত্রিম আত্মবিশ্বাসের মেকি আভা। আমি তোমাকে নিতেই এসেছিলাম, তবে ভাবলাম যাওয়ার আগে একবার বাড়ি থেকেই ঘুরে আসি। সায়েম খুব সুন্দর করে হাসি মুখে বলল। তানিয়া হেসে গদগদ হয়ে বলল, খুব ভালো করেছ, এমনিতেও এখানে তো বোর হওয়া ছাড়া আর কোনো বিনোদন নেই। দুজনের তীক্ষ্ণ নজর এক মুহূর্তের জন্য আরিয়ানের ওপর গিয়ে পড়ল, যে তখনও চুপচাপ চেয়ারে পাথরের মতো বসেছিল। সায়েম হালকা উপহাসের হাসি হেসে বলল, ও, ইনিও কি বাড়িতেই আছেন? তানিয়া বেশ কড়া সুরে খোঁচা দিয়ে জবাব দিল, হ্যাঁ, আমার স্বামী, তবে ওটা শুধু কাগজ কলমেই সীমাবদ্ধ। এই নিদারুণ অপমান শুনে ঘরের বাতাসও যেন এক মুহূর্তের জন্য থমকে গেল, কিন্তু আরিয়ান তবুও অটল ও শান্ত ছিল। সায়েম আর তানিয়া এরপর সোফায় আয়েশ করে বসে উচ্চ স্বরে কথা বলতে শুরু করল। হাসি, ঠাট্টা আর মাঝে মাঝে আরিয়ানকে উদ্দেশ্য করে ছোঁড়া বিষাক্ত সব খোঁচা, সবকিছুই আরিয়ানের চোখের সামনে ঘটছিল। তানিয়া, তুমি আসলে এর চেয়ে অনেক বেশি উন্নত একটি জীবন পাওয়ার যোগ্য, সায়েম বেশ দরদ দেখিয়ে বলল। একদম ঠিক বলেছ, আর আমি এই ভুলটি খুব শিগগিরই চূড়ান্তভাবে শুধরে নেব, তানিয়া হাসতে হাসতে জবাব দিল। আরিয়ান এসব কথা নীরবে শুনল, কিন্তু মুখে কোনো রাগ কাড়ল না। সে শুধু ধীরে করে নিজের জায়গা থেকে উঠে নিজের শোবার ঘরের দিকে এগিয়ে গেল। ঘরের দরজা বন্ধ করতেই তার চোখে প্রথমবারের মতো হালকা লোনা জলের উপস্থিতি দেখা গেল। সে দেওয়ালের সাথে শরীর এলিয়ে দিয়ে দাঁড়ালো
আর অত্যন্ত মৃদু স্বরে নিজেকে বলল, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপর সব কিছু সমূলে বদলে যাবে। ঠিক সেই সময় তার ফোনটি আবারও সশব্দে বেজে উঠল। স্ক্রিনে সেই একই নাম জ্বলজ্বল করছিল, চেয়ারম্যান ড্যাড। আরিয়ান কলটি কয়েক সেকেন্ড অপলক দেখল, তারপর নিঃশব্দে কলটি রিজেক্ট করে দিল। এখনই সঠিক সময় নয়, সে আবারও নিজেকে মনে করিয়ে দিল। বাইরে তখন তানিয়া আর সায়েমের উচ্চকিত হাসির শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল, আর ঘরের ভেতরে আরিয়ানের মনে এমন এক প্রলয়ঙ্করী তুফান তৈরি হচ্ছিল, যার ন্যূনতম আন্দাজও তখনও পর্যন্ত কারও ছিল না। পরের দিন সন্ধেবেলা শহরের সবচাইতে নামি ও দামি 5 তারা হোটেল, চারদিকে চোখ ধাঁধানো উজ্জ্বল আলো, বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা সব অতি দামি লাক্সারি গাড়ি, আর হোটেলের ভেতরে তখন চলছিল এক অতি উচ্চ পর্যায়ের পার্টি। তানিয়া মেহতা তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিল। পরনে লাল রঙের কারুকাজ করা দামি ডিজাইনার শাড়ি, অঙ্গে হীরের দামি গয়না, আর মুখে সেই চিরচেনা অহংকার মেশানো হাসি। আরিয়ান, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, সে বেশ কড়া গলায় ডাক দিল। আরিয়ান তার ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। তার পরনে ছিল অতি সাধারণ একটি কালো শার্ট আর পুরনো হয়ে যাওয়া একটি জিন্স। তানিয়া তাকে পা থেকে মাথা পর্যন্ত তুচ্ছ জ্ঞানে দেখল, আর হালকা এক চিলতে শ্লেষের হাসি ছেড়ে দিল। সিরিয়াসলি, তুমি কি এভাবেই আমার সাথে যাবে? অন্তত আমি তোমার সাথে যাচ্ছি বলে একটু তো সম্মান রক্ষা করতে পারতে। আরিয়ান তার শান্ত স্বভাবসুলভ স্বরে বলল, আমার কাছে বর্তমানে এটাই সেরা পোশাক। একদম ঠিক, এটাই তো তোমার আসল সমস্যা। তানিয়া সজোরে খোঁচা মারল। কিছু সময় অতিবাহিত হওয়ার পর দুজনেই সেই রাজকীয় পার্টিতে উপস্থিত হল। হোটেলের ভেতরে পা রাখতেই দেখা গেল চারদিকে সব দামি স্যুটে সজ্জিত পুরুষ, নামি ব্র্যান্ডের পোশাকে নারী, আর সব নামকরা ব্যবসায়ী। তাদের ওই আভিজাত্যের মাঝে আরিয়ানকে একদমই বেমানান ও আলাদা দেখাচ্ছিল। সেখানে উপস্থিত মানুষদের উৎসুক নজর আরিয়ানের ওপর গিয়ে আটকে গেল। চারদিকে ফিসফাস ও কানাঘুষো শুরু হয়ে গেল। এই ছেলেটি কে? তানিয়া মেহতার সাথে? দেখে তো মনে হচ্ছে ও ভুল করে কোনো ভুল জায়গায় চলে এসেছে। তানিয়া লোকলজ্জার ভয়ে কোনো মতে মুখে একটি মেকি হাসি ফুটিয়ে রাখল, আর আরিয়ানের কানের কাছে এসে নিচু স্বরে বলল, দয়া করে আমার পাশেই থেকো, সবার সামনে কোনো বোকামি করে বসো না যেন। আরিয়ান শুধু মৌন হয়ে থাকল। ঠিক তখনই তাদের সামনে সায়েম উপস্থিত হল। পরনে দামি ব্ল্যাক ট্যাক্সিডো, হাতে দামি পানীয়ের গ্লাস, আর মুখে সেই আগের মতো কৃত্রিম আত্মবিশ্বাস। ওয়াও তানিয়া, তোমাকে আজ একদম অপার্থিব সুন্দর লাগছে। তারপর সে আরিয়ানের দিকে কৌতুকের ছলে তাকালো আর উচ্চস্বরে হেসে উঠল। আর এই যে ইনি, ও হ্যাঁ, তোমার স্বামী। পাশে দাঁড়িয়ে থাকা অন্যান্য লোকেরাও সায়েমের সাথে তালে তাল মিলিয়ে হাসতে লাগল। চমৎকার পছন্দ তো, সাদামাটা জীবন আর অতি উচ্চ চিন্তা। কেউ একজন ভিড়ের মাঝ থেকে কড়া খোঁচা দিল। তানিয়াও হালকা হাসির রেখা ফুটিয়ে নিজের নজর অন্যদিকে সরিয়ে নিল। আরিয়ান এসব বিদ্রুপ সরাসরি শুনছিল, কিন্তু তার ভাবলেশীন মুখে কোনো প্রতিক্রিয়াই দেখা গেল না। তখনই এক ওয়েটার ওদিক দিয়ে যাওয়ার সময় ভুলবশত হাতের পানীয় আরিয়ানের শার্টের উপর ফেলে দিল। অত্যন্ত দুঃখিত স্যার, ওয়েটার ঘাবড়ে গিয়ে বলল। কিন্তু আরিয়ান কিছু বলার সুযোগ পাওয়ার আগেই সায়েম বিকট শব্দে হেসে উঠল। আরে থাক ভাই, এমন সাধারণ শার্টে দাগ লাগলে আর কী বা তফাত হবে। পুরো টেবিল জুড়ে হাসির রোল পড়ে গেল। তানিয়াও এবার আর আরিয়ানের পক্ষ নিল না, বরং অবজ্ঞায় নজর ঘুরিয়ে নিল। আরিয়ান অত্যন্ত ধীরস্থিরভাবে নিজের শার্টটি পরিষ্কার করল আর শান্ত স্বরে বলল, কোনো ব্যাপার না। তার গলায় এমন এক অদ্ভুত প্রশান্তি ও দৃঢ়তা ছিল যে সেখানে হাসতে থাকা কিছু লোক এক মুহূর্তের জন্য নীরব হয়ে গেল। কিন্তু ঠিক তখনই হঠাৎ করে পার্টির মূল ফটকে এক বিশাল শোরগোল ও চাঞ্চল্য শুরু হলো। হোটেলের সব সিকিউরিটি গার্ডরা সারিবদ্ধভাবে গেটের সামনে দাঁড়িয়ে গেল, আর হোটেলের ম্যানেজার দিকবিদ জ্ঞানশূন্য হয়ে দৌড়ে ভেতরে এলো। স্যার, উনারা এসে গেছেন। পুরো পার্টির পরিবেশ নিমেষেই একদম পাল্টে গেল। কে এলেন? নিশ্চয়ই খুব বড় মাতের কেউ হবেন। উপস্থিত অতিথিরা নিজেদের মধ্যে ফিসফাস করতে লাগল। আরিয়ানের নজরও হোটেলের প্রবেশপথের দিকে স্থির হল, আর ঠিক সেই মাহেন্দ্রক্ষণে তার পকেটের ফোনটি ভাইব্রেট করে উঠল। সে পকেট থেকে ফোনটি বের করল। স্ক্রিনে সেই একই নাম জ্বলজ্বল করছিল, চেয়ারম্যান ড্যাড। তার মুখে তখন এক চিলতে রহস্যময় হাসি খেলে গেল, যেন সে আগে থেকেই সব জানত। ওদিকে গেটটি বড় করে খুলে গেল, আর বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা গেল একটি রাজকীয় কালো লাক্সারি গাড়ি। সবার কৌতূহলী নজর তখন শুধুই সেদিকে ছিল। আর মাত্র কয়েক সেকেন্ডের অপেক্ষা, তারপরেই সব লুকানো সত্য জনসমক্ষে আসতে চলেছিল। তানিয়াও অত্যন্ত উত্তেজিত হয়ে সায়েমকে বলল, মনে হচ্ছে খুব নামকরা কোনো বিজনেসম্যান এসেছেন। সায়েম, চলো আমরা সামনে গিয়ে দেখি।
সায়েম নিজের স্যুটের কলার ঠিক করতে করতে বলল, অবশ্যই, এমন প্রভাবশালী ব্যক্তিদের সাথে সুসম্পর্ক রাখা আমাদের ব্যবসার জন্য অত্যন্ত জরুরি। দুজনে গেটের দিকে এগিয়ে যেতে লাগল, কিন্তু তখনই আরিয়ান ধীরে করে তার ফোনটি হাতে নিল আর কলটি রিসিভ করার বদলে সরাসরি ফোনটি সুইচ অফ করে দিল। সে একটি গভীর দীর্ঘশ্বাস নিল আর নিজেকে আবারও চুপি চুপি বলল, এখনও চূড়ান্ত সময়টি আসেনি। গেটের কাছে উপস্থিত সব মানুষ সেই মহামান্য ব্যক্তির স্বাগতম জানাতে ব্যাকুল হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু আশ্চর্যের বিষয় হল, যার জন্য এত রাজকীয় অপেক্ষা করা হচ্ছিল, সেই কাঙ্ক্ষিত মানুষটি তখনই তাদের ভিড়ের মাঝেই অতি সাধারণ বেশে দাঁড়িয়েছিল। সাধারণ পোশাকে, একদম চুপচাপ, সবার কাছে চরম অবহেলিত, আর কারও বিন্দুমাত্র আন্দাজ করার ক্ষমতাও ছিল না যে আসলে ওই ব্যক্তিটিই বা কে। রাতের ঘড়িতে তখন 1টা বাজে। পার্টি ততক্ষণে শেষ হয়ে গেছে। রাস্তার কোলাহল এখন একদম শান্ত, কিন্তু আরিয়ানের মনের গহীনে এক প্রলয়ঙ্করী তুফান তখনও বয়ে চলছে। ভাড়ার বাড়ির দরজাটি খুলল। তানিয়া অত্যন্ত বিরক্ত হয়ে ভেতরে ঢুকল। তার পেছনে পেছনে সায়েমও এলো। আজকের দিনটা তো একদম জমজমাট ছিল, তানিয়া হাসতে হাসতে বলল, কিন্তু ইয়ার কিছু ফালতু লোক না থাকলে পুরো মুডটাই ভালো থাকত। তার ঘৃণা ভরা নজর সরাসরি আরিয়ানের ওপর গিয়ে স্থির হল। আরিয়ান পাথরের মতো চুপচাপ এক কোণে দাঁড়িয়েছিল। তোমাকে সাথে করে নিয়ে যাওয়াই ছিল আমার জীবনের সবচাইতে বড় ভুল, তানিয়া বেশ ঠান্ডা স্বরে কথাটি বলল। সায়েম তার সাথে হাসতে হাসতে যোগ করল, আরে এসব ছাড়ো তানিয়া, আসলে সব মানুষ তো আর আমাদের রাজকীয় দুনিয়ার উপযুক্ত হয় না। কথাটি বলে দুজনেই বিদ্রূপের হাসি হেসে উঠল। আরিয়ান শুধু একবার তীক্ষ্ণ নজর দিল তাদের ওপর, আর একটি শব্দ উচ্চারণ না করে নিজের অন্ধকার শোবার ঘরের দিকে ধীর পায়ে এগিয়ে গেল। কিন্তু এবার তার প্রতিটি কদম ছিল অনেক বেশি ভারাক্রান্ত। ঘরে পৌঁছে সে ধরাস করে দরজাটি বন্ধ করল আর জীর্ণ চেয়ারটিতে বসে পড়ল। তার হাতের মুঠো দুটো হালকা শক্ত হয়ে এসেছিল, কিন্তু মুখটি এখনও সেই আগের মতোই অস্বাভাবিক শান্ত। আর মাত্র কয়েকটা দিনের ব্যবধান, সে ধীরে করে নিজেকে শোনাল, তারপরেই নাটকের অবসান হবে। ঠিক সেই সময় বাইরের হলরুম থেকে তানিয়া আর সায়েমের উচ্চস্বরে হাসির আওয়াজ আবারও তার কানে এলো। তানিয়া, তুমি সত্যি ওই অপদার্থ লোকটার সাথে এক ছাদের নিচে কিভাবে দিন কাটাও? সায়েম বেশ কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল। তানিয়া কোনো দ্বিধা ছাড়াই নির্লজ্জের মতো জবাব দিল, আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনের যন্ত্রণা। ডিভোর্সের কাগজ হাতে পেলেই সব আপদ চুকে যাবে। এই নির্মম শব্দগুলো ঘরের জীর্ণ দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে সরাসরি আরিয়ানের কান অবধি পৌঁছে গেল। সে যন্ত্রণায় চোখ দুটি বন্ধ করল, এক বিশাল শ্বাস নিল, কিন্তু এবার তার হৃদয়ে এক শুকনো ব্যথার টান পরিষ্কারভাবে অনুভূত হচ্ছিল। পরের দিন ভোর হল। জানলার ফাঁক দিয়ে আসা হালকা রোদের রেখা ঘরের মেঝেতে পড়লেও ভেতরের পরিবেশ ছিল শ্মশানের মতো ঠান্ডা। আরিয়ান একা রান্নাঘরে দাঁড়িয়েছিল এবং অত্যন্ত চুপচাপ নিজের জন্য চা তৈরি করছিল। তখনই তানিয়া ওদিকে এলো, ফোনে কারো সাথে কথা বলতে বলতে। হ্যাঁ সায়েম, আমি একদম রেডি হয়ে থাকব, তুমি শুধু তোমার গাড়িটা নিয়ে ঠিক সময় চলে এসো। সে ফোনের কলটি কেটে আরিয়ানের দিকে আর চোখে তাকালো। আজ আমি সায়েমের সাথে বাইরে ডিনারে যাচ্ছি, ফিরতে অনেক রাত হবে, সে অত্যন্ত অবহেলার সাথে বলল। আরিয়ান শুধু নিস্পৃহভাবে বলল, আর শোনো, তানিয়া যাওয়ার আগে দাঁড়িয়ে বেশ কড়া সুরে বলল, আমার সামনে এই আইনত স্বামী হওয়ার আধিক্যতা বা ড্রামা একদম করবে না, ভালো করে বুঝে নাও। আরিয়ান এবার প্রথম তানিয়ার চোখের দিকে সরাসরি তাকালো কয়েক সেকেন্ডের জন্য, কিন্তু পরক্ষণেই সে আবার নজর নামিয়ে নিল। ঠিক আছে, সে খুব ধীরে করে বলল। তানিয়া দর্প ভরে ওখান থেকে চলে গেল, আর কিছুক্ষণ পর সে ঝলমলে পোশাকে সেজেগুজে বাড়ি থেকে বেরিয়ে গেল। দরজাটি সশব্দে বন্ধ হলো এবং পুরো বাড়িতে এক ভুতুরে সগ্নাটা ছেয়ে গেল। আরিয়ান ওখানেই কিছুক্ষণ ঠায়ে দাঁড়িয়ে থাকল, তারপর ধীর পায়ে নিজের ঘরে গেল আর পুরনো আলমারিটি খুলল। আলমারির একদম ভেতরের দিকে একটি ছোট দামি লকার বক্স লুকিয়ে রাখা ছিল। সে বাক্সটি বাইরে বের করল আর সযত্নে সেটি খুলল। ভেতরে অতি গোপনে রাখা ছিল কিছু অতি গুরুত্বপূর্ণ ফাইল, কিছু বিশেষ ডকুমেন্টস আর একটি অপূর্ব সুন্দর চমচম করতে থাকা গোল্ডেন কার্ড। সে কাঁপা কাঁপা হাতে কার্ডটি হাতে নিল, যেখানে নিখুঁতভাবে খোদাই করা ছিল চৌধুরী গ্রুপ, চেয়ারম্যান সান। তার চোখে তখন এক বিদ্যুতের মতো জেল্লা খেলে গেল, কিন্তু পরের মুহূর্তেই সে কার্ডটি পুনরায় বক্সে রেখে দিল। এখনও সময় আসেনি, সে আপন মনে বলল। ঠিক তখনই তার মোবাইল ফোনটি সশব্দে বেজে উঠল। এবার সে আর দেরি না করে কলটি রিসিভ করল। হ্যাঁ,
আরিয়ানের কণ্ঠস্বর মুহূর্তেই একদম বদলে গিয়েছিল, যা ছিল অত্যন্ত গম্ভীর ও প্রবল শক্তিশালী। ফোনের অপর প্রান্ত থেকে অত্যন্ত বিনীত ও শ্রদ্ধাবনত স্বরে আওয়াজ এলো, স্যার, বোর্ড মেম্বাররা আপনার জন্য অপেক্ষা করছেন। আপনাকে ঠিক কখন জয়েন করতে হবে? আরিয়ান কয়েক সেকেন্ড নীরব থেকে দৃঢ় কণ্ঠে বলল, আর মাত্র হাতে গোনা কয়েকদিন, তারপরেই আমি সশরীরে সেখানে উপস্থিত হব। ফোনের সংযোগ কেটে গেল। বিকেল ঘনিয়ে সন্ধ্যা নামছে। আরিয়ান তার বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়েছিল। নিচের ব্যস্ত রাস্তায় তখন শত শত গাড়ি দ্রুত গতিতে ছুটছিল, আর আরিয়ানের শূন্য নজর কোথাও যেন অজানায় হারিয়ে গিয়েছিল। তখনই তার নজর নিচের রাস্তার ঠিক ওপারে গিয়ে পড়ল। তানিয়া আর সায়েম সেখানে একদম কাছাকাছি দাঁড়িয়েছিল। তারা একে অপরের সাথে হাসছিল এবং এমন ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়েছিল যেন এই পৃথিবীতে কোনো তৃতীয় ব্যক্তি বা স্বামী নামক কারোর অস্তিত্বই নেই। এক নিদারুণ মুহূর্তের জন্য আরিয়ানের বুকটা যেন খাঁ খাঁ করে উঠল, কিন্তু পরক্ষণেই সে তীব্র ঘৃণা নিয়ে নজর সরিয়ে নিল। তার চোখে এক বিন্দু লোনা জল এলেও তার মুখে তখন ফুটে উঠল অদ্ভুত এক প্রতিশোধের প্রশান্তি। এখন অনেক হয়েছে সহ্য করা। সে অত্যন্ত ধীরে করে দাঁতে দাঁত চেপে বলল, এখন আসল সময়টি শেষমেশ চলেই এসেছে। সে পকেট থেকে ফোন বের করে একটি বিশেষ নম্বর ডায়াল করল। সব প্রয়োজনীয় কাগজপত্র একদম রেডি করো, আমাদের এবার ডিভোর্স হচ্ছে। বাইরে তখন তানিয়া আর সায়েমের আনন্দ আর হাসির শব্দ বাতাসে ভাসছিল, কিন্তু তাদের বিন্দুমাত্র ধারণা ছিল না যে এই কৃত্রিম হাসির আড়ালে এক প্রলয়ঙ্করী সুনামি তৈরি হয়ে গেছে। আর এবার আরিয়ান আর নীরবতা পালন করবে না। পরের দিন সকালে বাড়িতে এক অদ্ভুত গম্ভীর নীরবতা বিরাজ করছিল। কোনো কথা নেই, কোনো উচ্চবাচ্য নেই, শুধু ঘড়ির কাঁটার একঘেয়ে শব্দ শোনা যাচ্ছিল। তানিয়া তার ঘর থেকে আড়মোড়া ভেঙে বাইরে এলো, মুখে সেই আগের মতোই আকাশ ছোঁয়া অহংকার। আরিয়ান, এক কাপ কফি বানিয়ে দাও তো। সে না তাকিয়েই হুকুমের সুরে বলল, কিন্তু এবার ওপাশ থেকে কোনো উত্তর এলো না। তানিয়া বিরক্ত হয়ে ভ্রু কুচকে চারদিকে তাকালো। তখনই তার তীক্ষ্ণ নজর সামনের ডাইনিং টেবিলের ওপর গিয়ে পড়ল। সেখানে একটি সাদা ফাইল খুব যত্ন করে রাখা ছিল। তানিয়া ধীরে ধীরে ফাইলটি হাতে নিল, আর সেটি খুলতেই তার চেহারার সব রক্ত যেন মুহূর্তে উবে গেল। ডিভোর্স পেপার্স। তার হাতের আঙুলগুলো অজানা ভয়ে কাঁপতে শুরু করল। এটা কি? সে অস্ফুট স্বরে নিজেকেই জিজ্ঞেস করল। ঠিক তখনই পেছন থেকে এক গম্ভীর ও শান্ত কণ্ঠস্বর ভেসে এলো, সেটাই যা তুমি সবসময় আমার কাছে চেয়েছিলে। তানিয়া দ্রুত ঘুরে তাকালো। দরজার কাছে দাঁড়িয়েছিল আরিয়ান চৌধুরী। আজ প্রথমবারের মতো তাকে সম্পূর্ণ অচেনা ও আলাদা লাগছিল। যদিও পোশাকটি সেই আগের মতোই সাধারণ ছিল, কিন্তু তার দাঁড়ানোর দৃঢ় ভঙ্গি আর চোখের তীব্র আত্মবিশ্বাস যেন পুরো মানুষটিকে বদলে দিয়েছিল। তুমি আমাকে ডিভোর্স দিতে চাইছ? তানিয়া প্রচণ্ড শকে আর্তনাদ করে উঠল। আরিয়ান খুব ধীর পদক্ষেপে তার দিকে এগিয়ে এলো। না তানিয়া, আমি আসলে তোমাকে মুক্তি দিচ্ছি। তার গলার স্বরে না ছিল কোনো ক্রোধ, না ছিল কোনো ঘৃণা, ছিল শুধু এক অমোঘ সত্য, যাতে তুমি তোমার পছন্দের ওই বিলাসপূর্ণ জীবনটি সায়েমের সাথে কাটাতে পারো। তানিয়া কয়েক সেকেন্ড আরিয়ানের চোখের দিকে তাকিয়ে থেকে হঠাৎ করে বিকট অট্টহাসি হেসে উঠল। হাউ আরিয়ান, তোমার কি সত্যি মনে হয় যে তুমি আমাকে ছাড়ার ক্ষমতা রাখো? তোমার মতো মানুষের আছেটা কি? না আছে কোনো ব্যাংক ব্যালেন্স, না আছে সমাজে কোনো স্ট্যাটাস। তুমি আমাকে কিসের বদলে কি দেবে? আরিয়ান শুধু তার দিকে নির্লিপ্ত চোখে তাকিয়ে থাকল, আর অত্যন্ত ধীরে করে বলল, হয়তো এমন কিছু যা তুমি তোমার এই ছোট মস্তিষ্কে কখনো কল্পনাও করতে পারোনি। তানিয়া তার কথার গভীরতা বুঝলই না, বা বোঝার চেষ্টাও করল না। ঠিক তখনই কলিং বেলের আওয়াজ হলো। তানিয়া রাগে অগ্নিশর্মা হয়ে দরজা খুলল। বাইরে দাঁড়িয়েছিল সায়েম। হে বেবি, তুমি কি তৈরি? সে হাসি মুখে শুধালো। তারপর তার ঘৃণ্য নজর আরিয়ানের ওপর গিয়ে পড়ল। ওহ, এই আপত্তি এখনও কি এখানেই পড়ে আছে? তানিয়া তাচ্ছিল্যের হাসি হেসে বলল, রিল্যাক্স সায়েম, আর বেশিক্ষণ নেই। চিরতরে আমাদের জীবন থেকে বিদায় হতে চলেছে। সায়েম দম্ভ ভরে ভেতরে এলো আর সোফায় রাজার মতো বসে বলল, যাই হোক তানিয়া, তোমার অনেক আগে এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। এমন নিম্নমানের লোকদের পেছনে এত সময় নষ্ট করা একদম বুদ্ধিমানের কাজ নয়। তার বিদ্রূপী নজর আরিয়ানের ওপর বিধ ছিল, যেন সে তাকে অপমান করার মাঝেই চরম আনন্দ খুঁজে পাচ্ছিল। কিন্তু এবার আরিয়ান আগের মতো চুপ থাকল না। সে সগৌরবে সায়েমের সামনে এসে দাঁড়ালো। সায়েমের মুখে তখনও সেই দম্ভের হাসি লেগেছিল, কিন্তু আরিয়ানের চোখের প্রখর দৃষ্টির চাপে সে কেমন যেন কুঁকড়ে যেতে লাগল। তানিয়াকে সারা জীবন এভাবে খুশি রাখার চেষ্টা করো, আরিয়ান অত্যন্ত শীতল গলায় বলল। তার গলার স্বর এতই রহস্যময় ও গম্ভীর ছিল যে সায়েম এক মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে গেল। কারণ সায়েম, তুমি আসলে যা দেখাও, বাস্তবে তুমি তার কিছুই নও। সায়েমের মুখের চেহারা মুহূর্তেই বিবর্ণ হয়ে গেল। কি বোঝাতে চাইছো তুমি?
সে প্রচণ্ড ক্ষেপে গিয়ে পাল্টা হুঙ্কার দিল। আরিয়ান শুধু হালকা রহস্যের হাসি হাসল। খুব শিগগিরই বুঝে যাবে, এবং কথাটি বলে সে কয়েক পা পিছিয়ে গেল। তানিয়া বিরক্ত হয়ে চিৎকার করে উঠল, এইসব নাটক বন্ধ করো আরিয়ান, আমি এক্ষুনি এই কাগজে সই করে দিচ্ছি। আমারও এই অর্থহীন সম্পর্ক থেকে পাকাপুকি মুক্তি চাই। সে রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে পেনটি তুলে নিল আর 1 সেকেন্ডও না ভেবেই সেই ডিভোর্স পেপারসে সই করে দিল। আরিয়ান ধীরস্থিরভাবে ফাইলটি হাতে নিল আর সেটি সযত্নে বন্ধ করে দিল। ঠিক আছে তানিয়া, সে অত্যন্ত দৃঢ় স্বরে বলল, আজ থেকে তুমি সম্পূর্ণ স্বাধীন। ঠিক তখনই বাড়ির বাইরে হঠাৎ করে বেশ কিছু অতি দামি গাড়ির গগনবিদারী শব্দ শোনা গেল। তানিয়া আর সায়েম কৌতূহলী হয়ে জানলা দিয়ে উকি মারল। বাইরে 4 থেকে 5টি কালো কুচকুচে রাজকীয় লাক্সারি গাড়ি দাঁড়িয়েছিল। কালো স্যুট পরা একদল গম্ভীর মানুষ নিচে দাঁড়িয়েছিল, যেন তারা খুব গুরুত্বপূর্ণ কারো অপেক্ষায় প্রহর গুনছে। এরা কারা? আমাদের বাড়ির সামনে কেন? তানিয়া প্রচণ্ড অবাক হয়ে সায়েমকে জিজ্ঞেস করল। সায়েমও তখন ঘোরগ্রস্থের মতো জানলার দিকে তাকিয়েছিল। ঠিক সেই মাহেন্দ্রক্ষণে আরিয়ান সেই ভাড়ার বাড়ি থেকে বাইরে পা রাখল। তার পরনে ছিল সেই পুরনো জীর্ণ পোশাক, মুখে সেই একই শান্ত ভাব। কিন্তু যেই সে সিঁড়ি দিয়ে নিচে নামল, নিচে দাঁড়িয়ে থাকা সব প্রভাবশালী ও দামি পোশাক পরা লোকগুলো একযোগে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে গেল এবং আকাশ বিদীর্ণ করে বলে উঠল, গুড মর্নিং স্যার। তানিয়ার হাত থেকে জানলার পর্দাটি অসাড় হয়ে নিচে পড়ে গেল। স্যার? তার গলার স্বর ভয়ে ও বিস্ময়ে কাঁপতে শুরু করল। সায়েমের চোখ দুটি তখন কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হল। নিচে থাকা ভিড়ের মাঝ থেকে একজন অত্যন্ত শ্রদ্ধেয় ও প্রবীণ ব্যক্তি এগিয়ে এলেন। তিনি আরিয়ানের সামনে সশ্রদ্ধ চিত্তে মাথা নত করলেন। আরিয়ান চৌধুরী, এবার অনেক ধৈর্য ধরেছ তুমি, আর কতকাল নিজেকে এভাবে অবহেলার আড়ালে লুকিয়ে রাখবে? আরিয়ান তার চিরচেনা সেই স্নিগ্ধ হাসি দিয়ে বলল, আজ পর্যন্তই ছিল আমার ছদ্মবেশ বাবা। এই কথাটি শোনা মাত্রই তানিয়ার পায়ের তলা থেকে মাটি যেন নিমেষেই সরে গেল। বাবা? সায়েম তখন পাথরের মতো মূর্তির মতো দাঁড়িয়ে থাকল। নিচে দাঁড়ানো লিভারি পরা ড্রাইভার দ্রুত গাড়ির রাজকীয় দরজাটি খুলে দিল, কিন্তু আরিয়ান তৎক্ষণাৎ গাড়িতে ওঠার বদলে একবার ঘুরে ওপরের দিকে তাকাল, সরাসরি তানিয়ার চোখের গভীরে। সেই নজরে না ছিল কোনো পুরনো রাগ, না ছিল কোনো প্রতিহিংসার আগুন, ছিল শুধু এক নির্মম সত্য, যার কোনোভাবেই আড়াল করা সম্ভব ছিল না। অল্প সময়ের ব্যবধানেই পুরো দেশ জুড়ে ব্রেকিং নিউজ হিসাবে খবরটি ছড়িয়ে পড়ল যে চৌধুরী সাম্রাজ্যের একমাত্র উত্তরসূরি হল আরিয়ান চৌধুরী। তানিয়া তখন সোফায় নিথর হয়ে বসেছিল, তার সারা শরীর কাঁপছিল। না না, এটা কখনো বাস্তব হতে পারে না, সে বারবার ঘোরের মধ্যে নিজেকে বলছিল। সায়েম নিজের ব্যক্তিত্ব বাঁচানোর আপ্রাণ চেষ্টা করলেও তার মুখের সব জৌলুস ততক্ষণে উবে গিয়েছিল। তানিয়া এরপর হিতাহিত জ্ঞান হারিয়ে আরিয়ানের বিশাল কর্পোরেট অফিসে দৌড়ে গেল। সেখানে গিয়ে দেখল আরিয়ান এখন দামি ব্রাশড স্যুটে সজ্জিত, সম্পূর্ণ অন্য এক ব্যক্তিত্বের অধিকারী। তানিয়া সেখানে পৌঁছে সবার সামনে হাঁটু গেড়ে বসে ফুপিয়ে কেঁদে উঠে ক্ষমা চাইল। আরিয়ান, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমি তোমাকে চিনতে ভুল করেছি, আমাকে ক্ষমা করো। আরিয়ান অত্যন্ত অবিচল ও শান্তভাবে তার দিকে তাকিয়ে বলল, ভালোবাসা সবসময় সম্মান দাবি করে তানিয়া, যা তুমি তোমার স্বামীর প্রতি কখনো দেখাতে পারোনি। আজ যদি আমি সেই ভাড়ার বাড়ির জীর্ণ আরিয়ানই থাকতাম, তবে কি তুমি এভাবে নিজের হাঁটু গেড়ে কাঁদতে আসতে? তানিয়া কোনো জবাব দিতে পারল না। তার নীরবতায় তার অপরাধ স্বীকার করে নিচ্ছিল। আরিয়ান তখন সেই ডিভোর্স পেপারগুলো সবার সামনে টুকরো টুকরো করে ছিঁড়ে হাওয়ায় ভাসিয়ে দিল এবং বলল, সম্পর্ক গড়া যতটা কঠিন, ভাঙা ততটাই সহজ। আমি সহজ পথে হাঁটতে চাই না, তবে তোমাকে তোমার এই কৃতকর্মের কথা সারা জীবন মনে রাখতে হবে। সায়েমকে আরিয়ানের সিকিউরিটিরা অপমান করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। আরিয়ান তানিয়ার হাত শক্ত করে ধরল এবং তারা এক নতুন এবং সত্যের আলোর দিকে যাত্রা শুরু করল। এই কাহিনী আমাদের একটি চরম সত্য শিখিয়ে দিয়ে যায়, কোনো মানুষকে কখনো তার পোশাক, ব্যাংকের টাকা বা বাহ্যিক আভিজাত্য দিয়ে বিচার করা উচিত নয়। অহংকার আর লোভ মানুষের দিব্য চক্ষুকে অন্ধ করে দেয়, যার ফলে সে তার পাশের অমূল্য সম্পদটিকেও চিনতে ভুল করে বসে। সত্যিকারের ভালোবাসা পরিস্থিতির মোড় পরিবর্তনের ওপর নির্ভর করে না, তা নির্ভর করে একে অপরের প্রতি অগাধ সম্মানের ওপর। আভিজাত্য দামি কাপড়ে থাকে না, আভিজাত্য থাকে মানুষের ধৈর্য ও চারিত্রিক বলিষ্ঠতার মাঝে। মানুষকে তার অন্তর দিয়ে সম্মান করতে শিখুন, তার অবস্থা দিয়ে নয়। বন্ধুরা,
যদি আপনাদের এই হৃদয়স্পর্শী কাহিনীটি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক দিতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের একটি সমর্থন আমাদের আরও অনুপ্রেরণা দেয়। কমেন্ট করে অবশ্যই জানাবেন কাহিনীর কোন অংশটি আপনার হৃদয়ে সবচাইতে বেশি দাগ কেটেছে। ভালো থাকবেন সবাই।